এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ভেবে বলছিস তো? দেখিস পরে আবার পস্তাস না। এবারও ঝটপট মাথা ঝাঁকালো সে। রণর সুযোগটা লুফে নিল। সে মনতাকে আড়াল করে দাঁড়ালো। মুখোমুখি হলো রণ আর কালু। কালু গড়গড় শব্দে দাঁত বের করলো। মনতাকে প্রটেক্ট করে কমান্ডো স্টাইলেই পেছাতে লাগলো রণ। এরপর কুকুরের চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, স্ট্যান্ড ডাউন। কালুর সাথে রণর বেশ ভালো কানেকশন আছে। প্রায়ই মিলিটারি ডগ ট্রেনিং খাটায় কালুর উপর সে। তাই আজ আর কালুকে নিয়ে তার ঝামেলা পোহাতে হলো না। কালু শান্ত হলো। সুযোগ বুঝে রণ মাটি খুবলে ভেজা মাটি ছুঁড়ে ফেলল দূরে। সেই ঝরঝর শব্দ অনুসরণ করে ঘেউ ঘেউ করতে করতে দৌড়ে গেল কালু। পেছন পেছন দৌড়ে এলো দুই ভাই। রণ অন্ধকার মারিয়ে মনতাকে চেপে ধরে বাড়ির কোণের মোটা জারুল গাছটার পেছনে লুকালো। মনতা ফিসফিস করে বলে উঠল, ঘরে ঢুকবো কখন? ভিজে গেছি, শীত করছে। নিজের শীতল হাতের করপুতে মনতার ঠোঁট চেপে ধরল রণ। এরপর বলল, কথা বলিস না, ধরা পড়ে যাব। মনতার মাথা তুলে রণর চোখের পানে তাকালো। এরপর ঠোঁট চেপে ঠায় দাঁড়িয়ে রইল। রণ আবারও ফিসফিস করে বলল, গোসল করিস না কয়দিন। তোর গন্ধে কুকুরের ঘুম ভেঙে গেল। প্রতিদিন সাবান শ্যাম্পু দিয়ে গোসল করবি, বুঝেছিস? মনতা চুপচাপ কপাল কুঁচকে দাঁড়িয়ে রইল। সবসময় মানুষটার বক বকানি ভালো লাগে না। বাড়ির চারপাশে খুঁজে কিছুই পেলেন না আদনান মির্জা আর সাদনান মির্জা। মনের ভুল ভেবে কালুকে তাড়াতে তাড়াতে ভেজা শরীরে উঠোনে চলে এলেন তারা। বিদ্যুৎ চমকে মনতার ভেজা মুখশ্রী দেখে ফাঁকা ঢুক গেল রণ। ফর্সা মুখ জুড়ে কেমন লহরি তুলেছে সেই বর্ষা জল। বড় হিংসে হলো রণর। আবার লোভও জাগলো। বুকের ছাতি ফেটে উঠল চরম পিপাসায়। রণর করপুটে এখনও মনতার মুখবন্দি। শুধু ফ্যাকাশে গাল আর কালো চোখ জোড়া দেখা যাচ্ছে। কি মায়া তাতে! রণ বেসামাল হয়ে যাচ্ছে এই মায়ায়। নিষিদ্ধ ইচ্ছে জাগতে চাইছে বারংবার। এক পর্যায়ে নিজেকে সামলাতে ব্যর্থ হলো রণ। সে ঘুর ধরা গলায় বলে উঠল, কিছুক্ষণ আগে বলেছিল আমি যা চাইবো তাই দিবি, রাইট? মনতা মাথা উপর নিচ করলো। রণ বাঁধন হারা হিংস্রের ন্যায় হাত সরে মনতার গলার ভাঁজে ঠোঁটের উষ্ণ পরশ ছোয়ালো। এরপর কাঁধে সবশেষে ঠোঁট আঁকড়ে ধরল। চোখ বড় বড় করে জমে দাঁড়িয়ে রইল মনতা। তার শরীর হেলে দুলে কাঁপছে। চোখের সামনের ঘটনা সব দুঃস্বপ্ন লাগছে। মনতার যখন সম্বিত ফিরল তখন আশেপাশে রণ নেই। বৃষ্টি থেমে গেছে। মনতা ঠোঁট চেপে ধরে গাছের সাথে হেলান দিয়ে বসে গেল। এরপর জ্ঞান হারালো। মির্জা বাড়ির কারোর মাথায় ঢুকলো না বাড়ির পেছনে জারুল গাছের নিচে ভেজা শরীরে কাঁথা গায়ে দিয়ে মনতার জ্ঞান হারানোর কারণ। রেহনুমা অচেতন মনতাকে জড়িয়ে ধরে কাঁদলেন। শয়লা অপরাধীর ন্যায় দাঁড়িয়ে রইলেন। দেওয়ান মির্জা বাড়ির প্রত্যেকটা মানুষকে মুখে যা নয় তাই বলে গালি দিলেন। শেষমেশ নিজের লাঠি দিয়ে কয়েক ঘা বসালেন সাদনান মির্জা আর মাহিরের শরীরে। এরপর ক্রুদ্ধ গলায় বলে উঠলেন, তোদের সকলের কাছে আমার নাতনি বেশি হয়ে গেছে। তোরা সকলেই আমার নাতনিকে যেভাবে পারিস সেভাবে অপমান অপদস্থ হাসি ঠাট্টা করিস। হ্যাঁ, এবার খুশি হয়েছিস নাকি ওর মৃত্যু তোদের সবাইকে চূড়ান্ত খুশি উপহার দিবে? দেওয়ান মির্জার কথায় নীরবে কেঁদে ফেললেন শয়লা। সেই দৃশ্যে দেওয়ান মির্জা ধমকে বলে উঠলেন, কেন কাঁদছো শৈলা? তুমি খুশি হওনি মা? সারাদিনই তো বলো ও তোমাদের মেয়েই নয়, তবে এখন চোখের জল ফেলছো যে? কেঁদো না শৈলা, কেঁদো না। অযাচিত ঝামেলার জন্য কেন কাঁদবে তুমি? উপর আল্লাহর কাছে দোয়া করো যাতে ও মরে যায়। ও মরলেই তুমি খুব বাঁচা বেঁচে যাবে। এদিকে জ্বরের ঘুরে পৃথিবীর কোনো বিষয়ে ধ্যান জ্ঞান কিচ্ছু নেই মনতার। সৌম্য জ্বর পরিমাপ করে দেওয়ান মির্জার উদ্দেশ্যে বলে উঠল, জ্বর তো 104-এর উপরে দাদু। হসপিটালে না নিলে তো সত্যি মরে যাবা এবার। দেওয়ান মির্জা গলা বাড়িয়ে রণকে ডাকলেন। একবার নিচে এসো রণ। রাহনুমা ভাঙা গলায় বললেন, ও বাড়িতে নেই আব্বা, ফজর ওয়াক্তে বেরিয়ে গেছে অফিসের জরুরি কাজে, ঢাকায় ফিরবে 2 দিন পর। দেওয়ান মির্জা দাঁত কটমট করে বলে উঠলেন, গাড়ি বের করো সৌম্য, উপজেলা হসপিটালে চলো। সঙ্গে শুধু রেনুমা এসো, বাকি কাউকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। বলে হাত ইশারায় সৌম্যকে অনুরোধ করলেন যাতে
কোলে করে মনুতাকে গাড়ি পর্যন্ত নিয়ে আসে সৌম্য। মেয়ের নির্জীব দেহের পানে তাকিয়ে শব্দ করে কেঁদে উঠলেন শায়লা। তিনি মেয়েকে ছুঁতে চাইলেন, কিন্তু দেওয়ান মির্জা ছুঁতে দিলেন না। শুধু সৌম্য আর রাহনুমাকে নিয়ে চললেন উপজেলায়। রাত 12টার পর জ্ঞান ফিরল মনুতার। জ্বর এখনো কমেছে কিছুটা। চোখ মেলে চারপাশে তাকাতে চোখ মুখ কুচকালো মনো। জায়গাটা অপরিচিত। হাত নাড়াতে চাইলেও মনো, হাতে স্যালাইনের সুই লাগানো। ব্যথায় হাত নাড়াতে পারল না মনো। পাশের চেয়ারে বসে ঝিমোচ্ছে রাহনুমা। মনুতা ধীর গলায় ডাকলো, বড় মা। রাহনুমা তাৎক্ষণিক চোখ খুলে কপালে হাত ছোঁয়ালেন। জ্বর নেই এখন। রাহনুমা মমতা ভরা গলায় শোধালেন, পানি খাবি? মাথা ঝাঁকালো মনো। গ্লাসে পানি ভরে মনো তাকে উঠে বসিয়ে পানি খাওয়ালেন রাহনুমা। গলাটা ভিজতেই আরাম পেল মনো। সে শান্ত হয়ে শোধালো, মা আসেনি? এসেছিল, আব্বা থাকতে দেয়নি। মার কোনো দোষ নেই বড় মা, সব দোষ আমার। আমি ইচ্ছে করে বৃষ্টিতে ভিজেছি। এরপর কিছুক্ষণ চুপ থেকে পুনরায় শোধালো, রন ভাই কি বাড়িতে? রাহনুমা হায় তুলতে তুলতে জবাব দিলেন, ঢাকায় চলে গেছে। কেন? মনুতা জবাব দিল না। গত রাতের ঘটনাটা কেমন এলোমেলো হয়ে ধরা দিচ্ছে মস্তিষ্কে। সত্যি নাকি স্বপ্ন বুঝে উঠতে পারছে না সে। যদি স্বপ্ন হয় তবে এ বিষয়ে কাউকে কিছু বলা সম্পূর্ণ অযৌক্তিক। রনও ওই ধরনের মানুষই নয়। তাছাড়া মনুতার মতো শত্রুকে কোন দুঃখে সে চুমু খেতে যাবে? নানাবিধ ভেবে চোখ বুঝল মনুতা। চোখের পাতা জুড়ে অনেক ঘুম। 2 দিন পর হসপিটাল থেকে ফিরল মনো। বাড়িতে আসার পর সকলের আচরণ বেশ পরিবর্তন। কেউ কোনো ধরনের তিরস্কারমূলক আচরণ করছে না তার সাথে। শায়লাও বেশ আদরে গলায় কথা বলছে। যে মাহির ধমক ছাড়া কথাও বলে না, সেও আজ নরম গলায় শুধাচ্ছে, বিরিয়ানি খাবি মন? এনে দেবো বাজার থেকে। বাড়ির সকলের কোমল আচরণে মনুতার চোখ ফেটে জল এলো। সেও যেন কিচ্ছুটি ঘটেনি এমন ভেবেই সকলের সাথে তাল মেলালো। কিন্তু মনে ঘুরপাক করতে লাগলো বিগত রাতের ঘটনা। রাতের বেলায় বই নিয়ে বসলো মনো। একটু মনোযোগীও হলো বটে। মনোযোগ দিয়ে পড়াটা সহজ ঠেকলো। খাতা কলম বের করে রানর শিখিয়ে দেওয়া পদ্ধতি অনুযায়ী পড়তে আরম্ভ করলো। এবার অঙ্কগুলো একদম জলের ন্যায় ঠেকলো। পরপর 4টে অঙ্ক করলো মনো। পরে রনার করে দেওয়া অঙ্ক খাতার সাথে মেলালো। নির্ভুল অঙ্ক। আনন্দ হলো মনুতার মনে। সে আরো 6টা অঙ্ক করলো। মুহূর্তে হাসি ফুটলো তার মুখে। মনুতা বুঝলো পড়াশোনার ক্ষেত্রে শান্ত মস্তিষ্ক আর স্থির চিন্তা ভাবনা প্রয়োজন। শুধু অশান্ত মস্তিষ্কে পড়া তো দূর, মানুষের সহজ কথাও বোধগম্য হয় না। 4 দিন পর বাড়ি ফিরল রণ। এবার তার চোখ মুখ আরেকটু কঠিন। ফেরার সময় সৌম্যের বিয়ে উপলক্ষে কিছু দরকারি জিনিস নিয়েও ফিরল। বাড়ি ফিরে সেসব জিনিস সবাইকে ডেকে ডেকে নিজ হাতে তুলে দিল। কিন্তু ডাকলো না মনুতাকে। এমনকি মনুতার খোঁজ পর্যন্ত নিল না। রণ এসেছে শুনে মনুতা প্রথমে একটু ঘাবড়ে উঠল। এরপর নিজেকে স্বাভাবিক করলো। সে মনে মনে ভাবলো, মানুষটা বাঘ ভাল্লুক কিছু নয়, তবে ভয় কিসে? সন্ধ্যার পর রনর ঘরে বই খাতা নিয়ে পড়তে গেল মনো। কিন্তু কক্ষে রণ নেই। ওয়াশরুমের দরজাও অর্ধ খোলা, হয়তো বাইরে গিয়েছে। টেবিলে বই খাতা রেখে কিছুক্ষণ কলম কামড়ালো সে। তারপর উঠে দাঁড়িয়ে পুরো রুম জুড়ে পায়চারি করলো। হঠাৎই কর্নার টেবিলের উপর একটা শোপিসে চোখ পড়লো মনুতার। একটা কাপল পার্টি ডান্সের মতো দাঁড়িয়ে রয়েছে। শোপিসটা বেশ ভালো লাগলো মনুতার। সে উল্টে পাল্টে দেখতেই হাত থেকে পড়ে গেল তা। ঠুনকো শোপিস হাত থেকে পড়ে ভেঙে গেল। ছেলেটার মাথা এবং সেটা ঘুরে চলে গেল দরজার কাছে। এমন সময় কক্ষে ঢুকলো রণ। ঝুঁকে ফ্লোর থেকে ছেলের মাথাটা তুলে থামথামে শক্ত মুখে শোধালো, এভাবে আছড়ে আমার মাথাটা ভেঙে ফেললি? বউকে চুমু খাবো কি করে এখন? মুন্ডহীন জামাইয়ের সাথে কোনো বউ থাকতে চাইবে? এটা তুই কি করলি বৌনো? আমার এত বড় সর্বনাশ কি করে করলি তুই? সকাল সকাল সৌম্য বাড়ির সবাইকে নিয়ে ছুটলো জেলা শহরে বিয়ের শপিংয়ের জন্য। গহনা আর বইয়ের ভারী জিনিসগুলো রণ নিজেই কিনেছে। সৌম্য যেভাবে বলেছে সে মোতাবেক। কারণ রণার পছন্দ ভালো এবং রুচিশীল। বাকি টুকিটাকি জিনিস আজ কিনলেই হয়ে যাবে। আদনান মির্জা আর সাদনান মির্জা 2 ভাই সেই ভোরে চলে গিয়েছে গরু ছাগল কিনতে। সঙ্গে গিয়েছে আক্কাস। দেওয়ান মির্জা লোক মারফত বিয়ের কার্ড বিলি করে ফেলেছেন 2 দিন আগেই। এখন শুধু গায়ে হলুদের প্যান্ডেল আর বউ ভাতের আয়োজনের প্যান্ডেল বাকি। এগুলো একদিনই হয়ে যাবে। মনুতার শরীর এখনও তেমন সুস্থ নয় বলে সে গেল না। শায়লাও রাজি হলো না মেয়েকে একা ফেলে যেতে।
কিন্তু রেহনুমান ধরে বেঁধে নিয়ে গেলেন এবং শায়লাকে বললেন, বাড়িতে যেহেতু রণ আর আব্বা আছে, তবে কিসের এত পেরেশানি তোর মার শায়লা? আমরা সন্ধ্যা বেলায় ফিরে আসব। তাছাড়া চামেলির মা তহুরা বেগম তো আছেনই, কোনো অসুবিধা হবে না, তুমি চলো। যাত্রাপথে শায়লা মনতাকে শুধালেন, কেমন জামা কিনবো তোর জন্য? আনারকলি নাকি শাড়ি নিবি? শরীরের অসুস্থতার জন্য মনতার মনে কোনো উচ্ছ্বাস কাজ করলো না। সে ধীর গলায় বলল, ছোট মামার বিয়েতে যেমন জামা কিনেছিলে অমন পেলে নিয়ে এসো, নয়তো এনো না। বিয়ের আর 2 দিন আছে, সালোয়ার কামিজ আনলে ওটা ওটা পরেই থাকবে, বানানো হবে না এত অল্প সময়ে। শায় জানিয়ে শায়লা চলে যেতেই মন এসে মনতার জুতার মাপ দেখে গেল। এরপর বলল, উচ্চ হিল নেব মৌ? মনতা মাথা ঝাঁকিয়ে শুধু হ্যাঁ বলল। মন চলে গেল। মনতা কাঁথা গায়ে দিয়ে বিছানায় ঝিম ধরে পড়ে রইল। জ্বরের পর শরীরটা কেমন শক্তিহীন লাগছে। উঠে দাঁড়ানোর শক্তিটুকু নেই। দাঁড়ালেই মাথায় টনটনে ব্যথা হয়, শুয়ে থাকলে একটু আরাম লাগে। রেহনুমা গাড়ি ছাড়ার আগ মুহূর্তে পই পই করে তহুরা বেগমের উদ্দেশ্যে বললেন, চামেলির মা, মৌনতার খেয়াল রাখো। আমরা গেলাম, সন্ধ্যার আগেই ফেরার চেষ্টা করব। বড় মিয়া আর ছোট মিয়া বাড়ি ফিরলে ফ্রিজ থেকে গরুর মাংসের তরকারি বের করে গরম করে দিও, আর রনকে একটু পাতলা ডাল করে দিও। যদি খাবার নিয়ে ঝামেলা করে তবে। তহুরা বেগম জবাবে বলল, বড় বউ, আপনি কোনো চিন্তা করবেন না, ছোট থেকে পাল্টাছি এগোর সবাই রে। নারী নক্ষত্র সব জানা আমার, নিশ্চিন্তে আপনারা জানগা। রেহনুমা গাড়িতে ওঠার আগে চামেলিকে তাড়া দিলেন। লেবুর পাতা নিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠ চামেলি, আমার আবার বমি পায়। তহুরাকে আর রনকে সব বুঝিয়ে বেড়ে গেল সকলে। বাড়িতে পড়ে রইল শুধু মনতা, রণ আর বৃদ্ধা তহুরা। নিজ ঘরে বসে বসে ফোনে জরুরি ইমেল আদান প্রদান করছে রণ। ইমেলের তথ্য মোতাবেক ছুটি শেষ হবার আগেই তাকে ফিরে যেতে হবে। এবারের মিশন রাঙামাটিতে। সেখানে সন্ত্রাস হামলা বেড়েছে প্রচুর। তারা আর্মিদের উপর হামলা করেছে সমানতালে। গতকাল 2 জন সোলজার আহত হয়েছে চরমভাবে, কিন্তু কে বা কারা হামলা করেছে তা জানা যায়নি। কারণ নাইট পেট্রোলিংয়ের সময় এই ঘটনা ঘটেছে। উপস্থিত টিম ইনচার্জ ক্যাপ্টেন রাশেদের ভাষ্যমতে এখানে বড় কেউ কলকাঠি নাড়ছে। প্রথমে তারা ভেবেছিল উপজাতিরা পাহাড় দখলের জন্য এমন আকস্মিক আক্রমণ চালাচ্ছে, কিন্তু ঘটনা পরক্ষণেই জলের মতো পরিষ্কার হয়েছে। পাহাড় দখলের সাথে এই হামলার কোনো সম্পর্কই নেই। খোঁজ নিয়ে আরও জানা গিয়েছে হুট করে পাহাড়ে ছোট ছোট বাচ্চাগুলো হারিয়ে যাচ্ছে। কোনোভাবেই তাদের আর খুঁজে বের করা যাচ্ছে না। ভীত আদিবাসীরা ভেবে নিয়েছে কোনো ভয়ানক জন্তু জানোয়ার হয়তো খেয়ে নিচ্ছে তাদের বাচ্চাগুলোকে। কিন্তু টহলরত আর্মিরা জানাচ্ছে ভেজা মাটিতে অনেক মানুষের জুতার ছাপ স্পষ্ট পাওয়া যাচ্ছে, যা কোনো আর্মি পার্সনের নয়, এমনকি আদিবাসীদেরও নয়। কারণ ওই পথে আদিবাসী তো দূর, আর্মিরাও সচরাচর হাঁটে না। পুরো ঘটনা মাথায় ক্যাপচার করে তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়ালো রণ। হারিয়ে যাওয়া বাচ্চাগুলোর কথা চিন্তা করে তার মন খারাপ হলো। সেই সাথে তাদের পরিবারের অবস্থা চিন্তা করেও তার দম বন্ধ লাগলো। সেই সাথে হঠাৎ মনে পড়ল ছোটবেলায় মনতার একবার হারিয়ে যাবার ঘটনা এবং বাড়ির সকল মানুষের করুণ চিৎকার চেঁচামেচি। স্কুল থেকে বাড়ি না ফিরেই মনতা একদিন তার বান্ধবীর বাড়িতে চলে গিয়েছিল। বয়স তখন 7 কি 8। সন্ধ্যা হলেও যখন মনতা বাড়িতে ফিরল না, তখন শায়লা মাটিতে পড়ে কাঁদতে লাগলো। পুরো গ্রাম চষে বেড়ানো হলো। রেহনুমা, সৌম্য, সাদনান মির্জা, আদনান মির্জা হন্য হয়ে উদ্ভ্রান্তের ন্যায় মনতাকে মানুষের বাড়ি বাড়ি খুঁজলো। দেওয়ান মির্জা লোক লাগে গ্রামের সমস্ত পুকুরে খুঁজলো, কিন্তু মনতা কোথাও নেই। মাহির মন কেঁদে কেঁদে জঙ্গলে জঙ্গলে ঘুরলো, কিন্তু পাওয়া গেল না একমাত্র আদরের মনতা সাবেরিকে। রণ তখন কেবল এসএসসি এক্সামের প্রস্তুতি নিচ্ছে। মনতা হারিয়ে গেছে ভেবে সে বেশ খুশি হলো। সারাদিন তার আনন্দে কাটলো, কারণ মেয়েটা তার 2 চোখের বিষ। হারিয়ে গেছে, বেশ হয়েছে। ঘর থেকে টাকা নিয়ে বিকেলে বন্ধুদের পেট ভরে মিষ্টি খাওয়ালো। মনতার গলার স্বর, আলাদা আবদার আর ভ্যা ভ্যা কান্নার সুর শুনতে হবে না ভেবেও তার ভারী আনন্দ হলো। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। মনটা কেমন কু গাইতে আরম্ভ করলো। রওনা মনে মনে ভাবলো, আচ্ছা, মৌনতা যদি মরে যায়, হাজার হলো বোন হয়তো। মনতা মরে যাবে ভেবেই কেমন কান্না পেল তার। যদিও মনতার মৃত্যুতে তার কিছুই আসে যায় না, মেয়েটা মরলে সে বেশ খুশি হবে। স্কুল থেকে আজে বাজে খবর এনে বাড়িতে বলে রণকে বেশ কয়েকবার বকা খাইয়েছে সে।
রণ অবশ্য এর জন্য গোপনে জঙ্গলে নিয়ে বেশ শাস্তি দিয়ে কাঁদিয়েছে তাকে। কান ধরে এক পায়ে দাঁড় করিয়ে রেখেছে প্রায় ঘন্টাখানেক। এছাড়াও মনু তার মিথ্যা বলার অভ্যাস ছিল। মুহূর্তেই দেওয়ান মির্জার সামনে আজগুবি মিথ্যা বানিয়ে বলে নাকানি চোবানি খাওয়াতো বাড়ির সবাইকে। রণর প্রিয় জিনিস ভেঙেছে বহুবার। শখ করে লাগানো সূর্যমুখী ফুলের গাছটাও টেনে তুলে ভেঙে কুটি কুটি করেছে। কেচি দিয়ে ইচ্ছে করে কেটে কুচি কুচি করেছিল রণর প্রিয় টি শার্ট। একদিন রণ এবং তার বন্ধুদের চুরি করে সিগারেট খাওয়া দেখে ফেলে বাড়িতে বলে কম মার খাওয়ায়নি সে রণকে। মনতার উপর আকাশসম রাগ রণর। মনতা না মরলেও রণ নিজে একদিন তাকে মেরে ফেলত। মেয়েটার সাথে বেশ হিসেব নিকেশ বাকি আছে তার। এত তাড়াতাড়ি মেয়েটা মরে বেঁচে গেলে সব খেলাই তো শেষ। রণ নিজেই বেড়ে গেল বাড়ি থেকে। সে নিজের বন্ধু বান্ধব চেনা পরিচিত সকলের বাড়ি খুঁজলো মনতাকে। খুঁজতে খুঁজতে অনেক রাত হলো। এমন সময় পথিমধ্যে দেখা হলো এক অপরিচিত মানুষের সাথে। রণ কি ভেবে যেন তাকে শুধালো, আমার বোন আপনার বাড়িতে? মানুষটা কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, তোমার বোন কেরা? রণ রাগ হলো এই প্রশ্নে। গ্রামের এমন কেউ নেই যে মির্জাবাড়ির মানুষকে চেনে না। তন্মধ্যে মনুতা বাচ্চা হিসেবে মার্কা মারা, তাকে আরো বেশি বেশি চেনে সবাই। আর এই লোক জিজ্ঞেস করছে তোমার বোনকে? রণন দাঁত মুখ চিবে বলল, আমি দেওয়ান মির্জার নাতি। আমার ছোট বোন হারিয়ে গেছে। মানুষটা কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে উঠল, আমার বাড়ি পাশের গ্রামে। আমার ভাগ্নির সাথে একটা ছোট বাচ্চা মেয়ে আমাকে বাড়িতে গেছে, কিন্তু সে তোমার বোন কি না তা জানি না। রণ ফট করে শুধালো, ধবধবে সাদা পরীর বাচ্চার মতো, গায়ে দামি ফ্রক, দেখলেই মনে হবে বড়লোকের বাচ্চা এমন? দরিদ্র মানুষটি মাথা নাড়ালো, এরপর বলল, আহ আমার সাথে। রণ আর দেরি না করে মানুষটার সাথে ভ্যানে করে পাশের গ্রামে গেল। লোকটা রণকে বাড়ির বাইরে রেখে ঘরে ঢুকে মনুতাকে শুধালো, তুমি মির্জা বাড়ির মেয়ে? গরম ডিম ভাজি দিয়ে হারিকেনের আলোতে ভাত খাচ্ছিল মনুতা। মানুষটার প্রশ্নে তার খাওয়া থেমে গেল। তার ভয় লাগলো, তবে কি শায়লা খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে? মনুতা উত্তর দেওয়ার আগে মনুতার বান্ধবী তুলে বলে উঠল, হ মামা, ও আর আমি একই ক্লাসে পড়ি। আমি ওরে জোর কইরা বেড়াইতে নিয়ে আইছি। ও আমারে কইছে ওর মা ওরে বেড়াইতে আইতে কইছে। কি রে মন, সত্য না? বলে গুঁতো দিল মনুতাকে। মনুতা ভয়ে ভয়ে মাথা নাড়ালো। সে তুলিকে মিথ্যে বলে বেড়াতে চলে এসেছে। শায়লা তো জানি না এই ব্যাপারে কিছু। তুলির মামা বুঝলো ছোট মেয়েটা মিথ্যে বলছে, তাই সে আর মনুতাকে ভয় না দেখে হাসি মুখে বলল, তোমার ভাই তোমারে নিতে আইছে, তাড়াতাড়ি খাওয়া শেষ করে বাড়িতে চলো। তুলি চোখ গোল করে বলে উঠল, কাল সকালে আমরা স্কুলে যাবো একসাথে। অহন মন যাইব না। কিন্তু ভয়ে মনু তার গলা দিয়ে খাবার নামলো না। সে জামায় হাত মুছে বলে উঠল, স্কুলে দেখা হবে তুলি, আমি যাই। বলে উঠে দাঁড়ালো। এমন সময় ঘরে ঢুকলো রণ। রণকে দেখেই মনু তার ছোট শরীর কেঁপে উঠল। সে তুলির মামাকে বলতে চাইলো, এই ছেলেকে আমি চিনি না, এ আমার ভাই নয়, রক্তের সম্পর্কও নেই আমাদের। কিন্তু রণর চোখের চাহনিতে সে নিভে গেল। রণ আজ কোনো হুঙ্কার ছাড়ল না। সে ঠান্ডা গলায় বলল, ছোট মা খুব কাঁদছে, বাড়ি চল মৌন। তুলির মামা সৌজন্য হেসে বলে উঠল, আমি তুলির মামা। ওরা দুইজন আজ সন্ধ্যায় আইছে এইখানে। এইটা তুলির নানির বাড়ি, তুলির গ্রাম ফতেহপুরেই। রণও অল্প হাসলো বিনিময়ে। এরপর মনু তার হাত চেপে বলে উঠল, অনেক রাত হয়েছে, চল। লোকটা গলা বাড়িয়ে বলে উঠল, এখন তো বেন পাইবা না, আমি আগাই দিমু। রণ ভারী গলায় বলল, বেশি দূর নয়, হেঁটেই যেতে পারবো। আপনাকে এমনিতেই কষ্ট দিলাম, আসছি। বলে মনু তার হাত ধরে হিড়হিড় করে টেনে বাইরে আনলো। মনুতা ভয়ে ভয়ে হাঁটলো রণর পেছনে পেছনে, কিন্তু তার পা চলছে না। রণ নিশ্চুপ। মনুতার সাহস কোন লেভেলের তা সে হিসেব করে মেলাতে পারছে না। রণর ইচ্ছে করছে চুলের ঝুঁটি টেনে গাল ফাটি দিতে, কিন্তু নিজেকে সামলালো রণ। এদিকে রণর সাথে পাল্লা দিয়ে চলতেই ভাঙা ইটের সাথে লেগে না খুলটে গেল মনুতার। সে ব্যথায় পা চেপে বসে কেঁদে উঠল।
চাঁদের আবছা আলোয় রক্তের ধারা দেখে কান্নারত মনুতার বৃষ্টির চেহারায় একবার নজর বোলালো রণ। এরপর মনুতাকে কাঁধে তুলে ছুটল বাড়ির পথে। সেদিন মনুতাকে লাঠি দিয়ে পেটাতে এলো শায়লা। ভয়ে রণর প্যান্ট টেনে ধরে রণর পেছনে লুকালো মনু। শায়লার উঠানো আঘাত লাগলো রণর কানে। মুহূর্তেই কান ফেটে রক্ত বেরোলো। সেটা দেখে মনুতা কেঁদে উঠে বলল, রন ভাইয়ের কান কেটে গেছে, আমার রন ভাই বাঁচবে না, মা ভাইয়াকে মেরে ফেলেছে। আরও নানান কথা বলে কত কান্না তার। সেদিন এক অদ্ভুত ভালো লাগা শুরু হলো কিশোর রণর মনে। এরপর রণ হাজারবার খেয়াল করেছে কোনো বিপদ আপদে একমাত্র ভরসাস্থল হিসেবে রণকে বেছে নিয়েছে মনুতা। শুধু কি তাই, রণর সামান্য ব্যথায় মনুতার চোখে যে ব্যথার ছাপ তা কি কেউ খেয়াল করেছে? মনুতার কথা মনে পড়তেই নিজ কক্ষ থেকে বেরিয়ে মনুতার ঘরে এলো রণ। এসে দেখলেও গায়ে কাঁথা জড়িয়ে হা করে ঘুমোচ্ছে মনু। দুটো নাকি সর্দিতে বন্ধ, ঠোঁটের কোণ বেয়ে টলটলে লালা ছুটছে। মনু তার বিছানার পাশে বসে অল্প হাসল রণ। এরপর বৃদ্ধাঙ্গুলি দিয়ে সেই লালা মুছে নিজের শার্টে মুছল। অতপর পরম যত্নে মনু তার চুলের বিলি কাটতে কাটতে বলে উঠল, ঘুমা মৌন ঘুমা, তুই বড্ড ক্লান্ত। আমার মন শহরে ছুটতে ছুটতে, তোর ঘুম খুব প্রয়োজন, কিন্তু আমাকে দেখ, আমি ঘুমাতে পারছি না। আমি ঘুমালে তোর পায়ের প্রতিটা ছাপ কে শুনবে? আনমনে মন কুঠুরি দেয়ালগুলো যে আলতো হাতে ছুঁয়ে দিয়ে যাস, তার যন্ত্রণা কে সয়ে নেবে? উঠে দাঁড়ালো রণ, বেরিয়ে আসতে চাইল নিজ ঘরে। এমন সময় মনু তার পড়ার টেবিলে নজর গেল। ইংরেজি বইয়ের ভাঁজে একটা চিটকুট দেখা যাচ্ছে। খোলা বই দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে মনু তা পড়তে বসেছিল। টেবিলের কাছে গিয়ে চিঠিখানা হাতে নিল রণ। তাতে স্পষ্ট লেখা, যদি ভালোবাসা নিবেদন করি তবে আগ্রহ করবেন মেজর সাহেব। একবার করে দেখ, মাথায় তুলে রাখবো। দুপুরের পরপর ঘুম ভাঙলেও মনু তার। ঘুম থেকে ওঠার পর মাথাটা বেশ হালকা লাগলো তার। শরীরের ভেতর জ্বর ভাবটাও এখন আর নেই। মাথাটা বেশ হালকা লাগছে, সেই সাথে ঝরঝরে লাগলো পুরো শরীর। তন্দ্রা ভাব কাটতেই বিছানা থেকে নেমে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো মনুতা। এরপর হাতে নিল ইংরেজি বইটা। এই বইয়ে তনুর চিঠিটা রেখেছে সে। বাড়ির কেউ হুট করে চিঠিখানা দেখলে মনুতাকে ভুল বুঝবে, আর কোনোভাবে সেটা রণর হাতে পড়লে তবে আর রক্ষে নেই। তপ্তশ্বাস ফেলে ইংরেজি বই উল্টে পাল্টে চিঠিটা খুঁজল মনুতা, কিন্তু বইয়ে চিঠি নেই। এবার মাথা ঘুরে উঠল মনুতার। রণ আর তহুরা ছাড়া বাড়িতে কেউ নেই। তহুরা ভুলেও এই ঘরে আসবে না, রণ নিজেও আসবে না। তবে চিঠিটা গেল কোথায়? সমস্ত বইয়ের ভাঁজ, টেবিলের তল, কাঁথা, বালিশ, বিছানা সব তন্ন তন্ন করে চিঠিটা খুঁজল মনু। পড়ার টেবিলের বরাবর গ্রিলহীন খোলা জানালা। মনু ভেবে নিল বাতাসে উড়ে গিয়েছে চিঠি, তাই কক্ষ ত্যাগ করে বাড়ির পেছনের জঙ্গলে যাবার জন্য দৌড়ে বেরিয়ে এলো। সিঁড়িতে আনমনে জোরে ধাক্কা লাগলো কারো শক্ত শরীরের সাথে। তাল সামলাতে না পেরে উপর হয়ে পড়ে যেতে নিল মনুতা। এমন সময় কেউ টেনে ধরলো মনুতার ওড়না। পড়তে পড়তে মনুতা আটকে রইল। এরপর কিঞ্চিত ঘাড় ঘুরে পেছনে তাকাতেই রণককে চোখে লাগলো। মনুতার ওড়নার দুই মাথা হাতে পেঁচিয়ে ধরে আছে সে। ছেড়ে দিলেই মনুতার চোখা নাক ভোতা হবে, সেই সাথে খুলে পড়বে দাঁতের কপাট। মনুতার ওড়না চেপে ধরে সিঁড়ির 2 ধাপ নেমে এলো রণ। আর 1 ধাপ পেরোলেই মনুতার শরীর ছুঁই ছুঁই। গলায় টান টান ফাঁস টের পেতেই হাত দিয়ে ওড়না ঢিলা করার চেষ্টা করলো মনু, কিন্তু আরেকটু বাঁধন শক্ত করে মনুতাকে একদম নিজের কাছে নিয়ে এলো রণ। খুক খুক করে কেসে ফেললো মনু, চোখেও জল জমেছে অল্প। মৃদু হেসে মনুতার হাত চেপে ওড়না ছেড়ে দিল রণ। এরপর ঠান্ডা গলায় বলল, কিসের এত তাড়াহুড়ো? কার ডাকে সাড়া দিতে এমন উদ্ভ্রান্তের ন্যায় ছুটছিস? মনুতা হাত ছাড়াতে ছাড়াতে বলে উঠল, ছেড়ে দাও, এই মুহূর্তে এসব ফাইজলামু ভালো লাগছে না, জরুরি কাজ পড়েছে আমার। এক ভ্রু উঁচু করে ঠোঁট বাঁকালো রণ। এরপর বড় বড় চোখে বলল, বাপরে, আমাদের মৌনতা সাবেরি এত বিজি মানুষ? বাহ, দারুণ তো ব্যাপারটা। তা কি কাজ শুনি? জবাব না পেলে হাত ছাড়বো না মোটে। মনুতা হাত মুচড়াতে মুচড়াতে বলে উঠল, রন ভাই ছেড়ে দাও, লাগছে। হাতের বাঁধন আরেকটু শক্ত করে রণ বলল, লাগার জন্যই তো ধরেছি। আগে বল, কোথায় যাচ্ছিস? এবার বেকায়দায় পড়ল মনু, তাই কিছুক্ষণ ভেবে বলে উঠল, তনুপু তোমাকে একটা চিঠি লিখছিল।
আমায় বলেছে সেটা তোমায় দিতে, কিন্তু ঘুম থেকে উঠে চিঠিটা পাচ্ছি না, নয়তো জানালা দিয়ে উড়ে পড়ে গেছে পেছনের ঝোপে। ওটাই আনতে যাচ্ছি। রণ দুই ভ্রু উপরে তুলে শুধালো, কোথায় রেখেছিলি? ইংরেজি বইয়ে। মুহূর্তে রণর মনটা ভেঙে টুকরো টুকরো হলো। বুকের চিনচিনে সূক্ষ্ম ব্যথা হলো। শরীরটাও কেমন বৃদ্ধ মানুষের ন্যায় শক্তিহীন লাগলো। হাঁপানি রোগের ন্যায় বুক ধরফর করে উঠল। না চাইতেও মনতার হাত ছেড়ে দিল রণ। এদিকে সিঁড়িতে বেকায়দায় দাঁড়ানোর কারণে আবারও চিত হয়ে পড়তে নিল মনও, কিন্তু এবার আর একা পড়ল না। রণর শার্ট খামচে ধরলো বাঁচার তাগিদে, কিন্তু নিজেকে হারিয়ে ফেলা রণ মনতাকে বাঁচালো না, সে নিজেও বাঁচল না। হুড়মুড়িয়ে পড়ল মনতার উপর। রণর থুতনি গিয়ে ঠেকল মনতার সরল চোরাই, কিন্তু রণর কোনো হেলদোল হলো না। সে ভগ্ন গলায় শুধু শুধালো, পিয়ন কবে থেকে হয়েছিস তুই? তোর পিয়নগিরি আমার মন ভেঙেছে তা কি তুই জানিস? ভাঙা মন জুড়বে কে এবার? বলেই মনতার বুকে শুয়ে চোখ বুজে ফেলল রণ। সারাদিন যে সুখে দিন কাটাচ্ছিল, সেই সুখের হঠাৎ অসুখ হলো। রণর জীবন বৃথা ঠেকল। ইচ্ছে হলো মনতার মতো বেসুরে গলায় কাঁদতে, কিন্তু সে তো শক্তপুক্ত ভার্কি পুরুষ, কার নাকি তার শোভায়। মনতা হাতের ওজনের ন্যায় রণকে ধাক্কা দিয়ে সরাতে চাইল, কিন্তু মনকে আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে এক হাত মনতার মাথার পেছনে ঠেলে রণ বলে উঠল, শুয়ে থাক, আমার মরণ হচ্ছে, জানা যায় উঠিস একেবারে, তখন কেউ আর ছুবে না তোর কাঁচা লেবু। মনও লজ্জায় কুচকে গিয়ে বলল, তোমার মাথার পজিশন ঠিক নেই, আমি ব্যথা পাচ্ছি, তুমি ওঠো। রণ চোখ খুলে তাকে দেখলো নিজের শোয়ার জায়গাটা, এরপর বলল, শুয়ে নে, পরে কষ্ট কম হবে তোর। আমার কষ্ট কম করার জন্য তোমার এত না ভাবলেও চলবে। আমি না ভাবলে কে ভাববে? যার সাথে আমার বিয়ে হবে সে। তোর তো বিয়ে হবে না, আমি হতে দেব না। চুপচাপ শুয়ে থাক বলে দিলাম, নয়তো লাথি দিয়ে কোমরের হাড় ভেঙে ফেলবো বলে দিলাম। মনতা শুনল না, সে কাচুমাচু করে নড়ে উঠল। মানুষটা কেমন বেয়ারা আর ফাজিল হয়ে ফিরে এসেছে এবার। কথার ধরন যেমন বেফাস, চোখ মুখের ভাষাও তেমন বেহায়া। মনতা রণকে ঠেলে উঠে দাঁড়িয়ে বলে উঠল, তোমার চরিত্রে দোষ আছে, সুযোগ বুঝে তুমি অ্যাডভান্টেজ নেবার চেষ্টা করছো আমার সাথে। বেশি বাড়াবাড়ি করলে বাড়ির সবাইকে বলে দিব আমি। মেঝেতে উপর হয়ে শুয়ে অনুভূতিহীন মানুষের ন্যায় রণ বলে উঠল, দে বিচার, তাও যদি ভাঙা মন জুড়ে। মনতার এক মুহূর্ত দাঁড়ালো না, মুখ নাড়িয়ে রণকে গালাগাল করতে করতে বেরিয়ে গেল। নিষ্ঠুর মনতার যাবার পানে তাকিয়ে তনু মেয়েটার উপর চরম ক্রোধ জন্মালো তার। ইচ্ছে হলো আজ সে মেয়েটার গো বের করে ফেলতে। মেয়ে মানুষ এত বেহায়া, এটা মানতে কষ্ট হলো তার। ইচ্ছে করলো সৌম্যের বিয়ে ভেঙে দিয়ে মেয়েটাকে চটাস চটাস চর মেরে বাড়ির মানুষের কাছে ধমকে বিচার দেবার। মনের রাগ কন্ট্রোল করতে না পেরে উঠে বসে সৌম্যকে কল করলো রণ। সৌম্য ফোন তুলতেই রণ হিসি করে বলল, বিয়েতে গিয়ে যদি তোমার শালিকে দেখি তবে লাথি দিয়ে বুকের ছাটুনির হাড় ভাঁজ করে ফেলবো। সৌম্য ভ্যাবলা কান্তের ন্যায় হাঁ করে রইল এই কথায়। এরপর সবাইকে কাপড়ের দোকানে বসে চেপা এসে শুধালো, কি করছে তনু? রণ তেজে গলায় বলল, কি করেনি তাই বলো। সেটাই তো জানতে চাইছি। আমাকে লাভ লেটার দিয়েছে, বিশ্রীভাবে উপস্থাপন করেছে সেই লেটার, আর হাতের লেখা, ইয়াক, ওসব কোনো লেখা? এভাবে কেউ প্রেমপত্র লেখে? দেখে মনে হচ্ছে তেলাপোকার পায়ে কালি মাখিয়ে কাগজে ছেড়ে দিয়েছে। কাকের ঠ্যাং, বকের ঠ্যাং লেখা। তোমার বউকে বলবে বিয়ের দিন সামনে পড়লে তরকারির পাতিলে চুবিয়ে মারব। বলে খট করে লাইন কেটে ডেকে উঠল, মৌন রে, বুঝলি না আমাকে? একদিন কাঁদবি, সেদিন আর আমাকে পাবি না। বলে মুখ চেপে ধরে এদিক সেদিক তাকালো রণ। আশেপাশে কেউ নেই। কেউ শুনলে এখনই ইজ্জত লুটে যেত খোলা বাজারে। মানুষ বুঝে ফেলতো রণ কেমন কাঙ্গাল। পুরো জঙ্গল তন্ন তন্ন করে চিঠি খুঁজল মনতা, কিন্তু চিঠি তো দূর, একটা কাগজের টুকরো পর্যন্ত নেই সেখানে। মনতা যখন চিঠি খুঁজতে চূড়ান্ত ব্যস্ত,
তখন ভরাট গলায় ভেসে এলো, চিঠি আমার ঘরে, আমি নিয়েছি চিঠি, বৃদ্ধাশ্রম খাটাস না। আকস্মিক মোটা গলায় লাফিয়ে উঠল মনতা। এরপর নিজেকে ধাতস্থ করে বলে উঠল, তাহলে এতক্ষণে বলছো কেন? কারণ এতক্ষণ ভুল ধারণা নিয়েছিলাম, ভেবেছিলাম তুই লিখেছিস। সাথে সাথে মনতা প্রতিবাদ করে বলে উঠল, ছি ছি, আমি তোমাকে কোন দুঃখে চিঠি দিতে যাব? ওসব নজরে তোমাকে দেখি না আমি। তাছাড়া তুমি দেখতে কালো নিগ্রুদের মতো। আমি যাকে ভালোবাসবো সে হবে আকাশের জ্যোৎস্নার মতো, এমন অন্ধার রাত নয়। মনতার কথায় নিজের হাত পায়ে নজর বোলালো রণ। নিগ্রোরা এমন শ্যামবর্ণের হয় এটা এতদিন তার অজানা ছিল। মনতার কথায় মনে হলো তার গায়ের রং আরও 3-4 শেড যেন কালো হলো। এরপর মনতার পানে কপাল কুঁচকে তাকিয়ে রণ বলে উঠল, চাঁদের গায়ে কলঙ্ক আছে জানিস? সুন্দর ছেলেদের চরিত্র খারাপ হয়, ওরা তোকে রেখে অন্য মেয়ের পিছে লাইন দেবে, তখন খুব কাঁদবি। কাঁদতে কাঁদতে চোখের নিচে ঘা হবে, সর্দিতে নাক বন্ধ হবে, কষ্ট আর কষ্ট, বলার মতো আমাকেও পাবি না তখন। মনতা মুখ বাঁকিয়ে বলল, তাতে তোমার কি? ঠাস করে সহসাই এক চর বসালো মনতার গালে রণ। এরপর গলা টিপে বলে উঠল, আমার কি মানে? আমার সব বুঝেছিস তুই, হারামজাদি গাধি রানী। বলে হন হন করে প্রস্থান নিল রণ। চর খেয়ে গাল চেপে ধরে কেঁদে ফেলল মনতা। এরপর গলা উঁচে বলে উঠল, কুদ্দু বাসা। সন্ধ্যার পর পর ফিরল সৌম্যরা। যার যার ব্যাগ নিয়ে গাড়ি থেকে নেমে ঘরে ফিরল সকলে। শায়লা ফিরতেই দৌড়ে এলো মনো। তারপর শুধালো, কি কি কিনলে মা? নিজের জন্য কম কম জিনিসপত্র কিনে মনতার জন্য বেশি বেশি কেনাকাটা করেছে শায়লা। চুড়ি, কানের ঝুমকা, গলার চেইন, নতুন দুটো ড্রেস, জুতা আরও অনেক কিছু। শায়লা একে একে সব কিছু মনতার সামনেই বের করে বলে উঠল, বিয়ের দিন আর বউ ভাতের দিন এই ড্রেস দুটো পরবি, সাথে ম্যাচিং জিনিসপত্র আছে। যা ঘরে গিয়ে ট্রায়াল দিয়ে দেখ। মনতা জিনিসপত্রগুলো নিয়ে নিজ ঘরে ঢুকে দরজা আটকে জামা ট্রায়াল দিতে তৈরি হলো। এমন সময় হঠাৎই দুপুরের কথাটা মনে পড়ল। রণর থুতনি লাগানো স্থানে আনমনে হাত ছোঁয়ালো। হঠাৎই শরীরটা কেমন ঝাঁকুনি দিল। সম্বিত ফিরে পেতেই মৌনতা জামাগুলো ছুঁড়ে মারল বিছানায়। মনে হলো চারপাশ থেকে রণ দেখার চেষ্টা করছে। ঝটপট কক্ষের বাতি নিভিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো মৌন। ওপাশের ব্যালকনির দরজা খোলা, মুখোমুখি ব্যালকনিটা রণর। ওই কক্ষেও আলো নেই। মনতা ওকে ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলো রণ কি করছে। এমন সময় ভেসে এলো কাকতি মিনতির স্বর, চিফ, আমাকে একটা সপ্তাহ সময় দিন প্লিজ। 2 দিন বাদে আমার বড় ভাইয়ের বিয়েটা অ্যাটেন্ড করেই আমি রাঙামাটি মিশনে জয়েন করব। প্লিজ আমাকে একটা সপ্তাহ সময় দিন। তাছাড়া আমার রিকভারি ছুটি এখনও শেষ হয়নি। ওপাশ থেকে কি উত্তর এলো শোনা গেল না। শুধু রণ ধীর বাধ্যগত গলায় বলল, ঠিক আছে, বিয়েটা শেষ হলে আমি ফিরে আসব। কেটে গেল কল। আর কোনো সারা শব্দ নেই। মনতা এক নজরে ওপাশের ব্যালকনিতে তাকিয়ে রইল। অন্ধকার কিছুটা দূরীভূত হলো দেশলাইয়ের আলোতে। সেই সাথে জ্বলে উঠল সিগারেট। রণ লম্বা টান দিয়ে শূন্যে ধোঁয়া উড়িয়ে বলে উঠল, কি দেখছিস? এভাবে যা, ঘরে যা। মনতা স্তব্ধ দাঁড়িয়ে মনে মনে বলে উঠল, অন্ধকারে আমায় দেখা যাচ্ছে নাকি ইনার ইন্দ্রিয় জানান দিচ্ছে এখানে আমি? তাৎক্ষণিক রণ বলে উঠল, বাতাসে তোর শরীরের গন্ধ ভেসে আসছে মৌনতা, সরে যা, নয়তো অঘটন ঘটিয়ে ফেলবো আমি। পরে কাঁদবি আর দোষ দিবি, সেই দোষে গর্দান যাবে আমার, কিন্তু আমি হাসি মুখে গর্দান পেতে দেব। মনতা তবু সরল না। সিগারেট ছুঁড়ে ফেলে ঘরে ঢুকলো রণ। মনতা এগিয়ে সে দরজার সিটকানি খুলে পুনরায় সে ব্যালকনিতে দাঁড়ালো। মনতার মন বলল রণ আসবে ঘরে। রণকে গ্রহণ করতে তারও কেমন ইচ্ছে জাগলো। কিয়ৎক্ষণ গড়াতেই পুরুষালী গন্ধে মনতার টনক নড়ল। তবু বাইরের দৃষ্টি পেতে দাঁড়িয়ে রইল মন। হ্যাচকা টানে মনতাকে নিজের বুকে এনে রণ শুধালো, জেনে বুঝে পড়াচ্ছিস তাই না?
রনর শার্টের কলার চেপে ধরে রনর চোখে চোখ রেখে মনতা ফিসফিস করে বলে উঠল। আমাকে এতটা নিষ্ঠুর কেন মনে হলো তোমার? মনতার কপালে ঠোঁট ছুঁয়ে রণ বলে উঠল। বারবার নিষ্ঠুরতার প্রমাণ দিচ্ছিস, তাই? এমন সময় শায়লা ধমকে বলে উঠল। কি রে, কি ভাবছিস এভাবে? সেই যে ডেকেই চলেছি, শুনতে পাচ্ছিস না? হকচকে মনতা শায়লার মুখের পানে তাকালো। শায়লার দুই কাঁধে মনতার হাত, ইতস্তত করে ভয়ে হাত ঝটপট সরিয়ে মনতা বলে উঠল। জ্বরের ঘোর এখনো কাটেনি মা, মতিভ্রম হচ্ছে। শায়লা কপাল কুঁচকে শুধালেন। ডাক্তারের কাছে যাবি? মনতা এক পলক রনর বারান্দায় তাকালো, এরপর বলল। ডাক্তার বাড়িতে আছে মা। দুপুরের পরপরই মির্জা বাড়ি ভরে গেল অতিথির সমাগমে। ঢাকা থেকে এলেন রেহনুমার ছোট বোন আর তার দুই ছেলে মেয়ে। শায়লার বাপের বাড়ি থেকেও এলেন সকলে। নিকট আত্মীয় স্বজন যারা রয়েছে কাউকেই বাদ দেননি দেওয়ান মির্জা। একদম জাল দিয়ে ছেঁকে ছেঁকে মাছ ধরার মতো করে ধরে এনেছেন সবাইকে। নিস্তব্ধ ঠান্ডা মির্জা বাড়ি মুহূর্তেই চাঁদের হাটে রূপান্তরিত হলো। বাড়িতে কারোর বসে আড্ডাবাজি করার ফুরসত নেই। সন্ধ্যায় মেয়ের বাড়িতে গায়ে হলুদ রয়েছে। ছেলে মেয়েরা সবাই ওখানে আমোদ ফুর্তি করতে যাবে, ফিরবে রাতের বেলা। আর বড়রা যাবে একেবারে কাল বিয়েতে বরযাত্রী হয়ে। মনুতা তার মামাতো বোন সিমিকে নিয়ে গরু দেখতে বাইরে বেরিয়ে এলো। বড় বড় 9টা গরু কিনেছেন দেওয়ান মির্জা বড়নাথের বিয়ে উপলক্ষে। এক একটার চাইতে এক একটা বড়। জামিলির বাবা কুতুব আর আক্কাস মিলে সেগুলোর যত্ন আত্মি নিয়ে ব্যস্ত। মনতা যখন গরুর কাছে এলো তখন হে হে করে হেসে আক্কাস বলে উঠল। সাবধান আফামনি, গরুর কাছে আইয়েন না। নাল জামা পিনছেন আপনি, গরু এখনই আপনারে গুতাইয়া ভুরি বাইর কইরা ফালাইব। মরদ গরু লাল রং দেখলেই খেইপা যায়। আক্কাসের কথায় আজ খেপল না মনো। সে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে গরুগুলোর তামাশা দেখলো। এমন সময় সিমি শুধালো। মনোবু, তোমার বিয়েতে কয়টা গরু জবাই হবে? দেওয়ান মির্জা হেসে তাৎক্ষণিক উত্তর দিলেন। 18টা, একমাত্র নাতনি বলে কথা। কথায় কথায় আরো কিছু হাসি ঠাট্টা হলো। এর মধ্যে মনতা মিনমিন করে বলে উঠল। আরো বেশি, দুই পক্ষের গুরু হিসেব করতে হবে। মনতার কথা কেউ আমলে নিল না। সিমিকে নিয়ে মনতা বসার ঘরে পা বাড়ালো। রেহনুমার ছোট বোনের ছোট মেয়েটা বড্ড সুন্দর। মনতার খুব ইচ্ছে জেগেছে তার সাথে কথা বলতে। বিদেশিদের মতো ফটফট করে ইংরেজি বলিয়ে আওড়ায় মেয়েটা। গায়ের রং দুধের মতো, লাল লাল চুল, সব সময় বিদেশিদের মতো শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়ায়। কি সুন্দর কথা তার। মনতা তার থেকে কয়েকটা ইংরেজি শিখে রনকে অবাক করে দেবে মনে মনে ভেবে রেখেছে মনো। শুধু তাই নয়, মেয়েটার সাথে সখ্যতা গড়ে মেয়েটার মতো স্মার্টও হবে। কিন্তু তার আগে মেয়েটার নাম জানা জরুরি। মনতা সিমিকে বলল। চল সিমি, আমরা ওই সুন্দরী আপুটার কাছে যাই। চতুর সিমি সুন্দরী আপুর সম্বোধনেই বুঝে ফেলল মনতা কার কথা বলছে। তাই সে ফট করে বলে উঠল। তুমি যাও, আমি যাব না। মেয়েটা সাংঘাতিক অহংকারী আর দেমাগি। ওসব মেয়ের সামনে গেলে আমার রাগ উঠে যায়। বলে নিজের বড় বোনের ওখানে দৌড়ে গেল সিমি। ওখানে সবাই হাসি রসের কৌতুক জুড়েছে। মাহির আর মইনও আছে সে আড্ডায়। মইনকে সিমির একটু একটু পছন্দ। মানুষটার সান্নিধ্য এতদিন বাদে মানে অদ্ভুত এক শিহরণ জাগাচ্ছে। সিমি চলে যেতেই ড্রয়িং রুমে ঢুকলো মনো। ঢুকে দেখতে পেল রেহনুমা বউয়ের জন্য কেনা শাড়ি গহনা টেবিলে সাজিয়ে নিজের বোন আর ভাগ্নিদের দেখাচ্ছেন। শায়লা কাজের ফাঁকে ফাঁকে তাদের চা নাস্তা দিচ্ছেন। মনতা রেহনুমার কাছে গিয়ে গা ঘেঁষে বসে বলল। শাড়িটা তো খুব সুন্দর হয়েছে বড় মা, তুমি পছন্দ করছো বুঝি? মনতার কথায় ঠোঁট টিপে হেসে রেহনুমা জবাব দিলেন। সে কি, তুই দেখিসনি আগে এই গাড়ি? রণ এনেছে ঢাকা থেকে। রেহনুমার বোন রুলি তাৎক্ষণিক বলে উঠল। বড় আপা যাই বলো, রনর পছন্দ কিন্তু লাজবা। ওর পছন্দ অপছন্দ করার সাধ্য কারও নেই। ওর পছন্দ লাখে একটা। মনতা কথাখানা শুনে লাজুক হেসে ইতিউতি করে রনকে খুঁজল। সকাল থেকে মানুষটা লাপাত্তা, কোথায় গিয়ে ঘাপটি মেরে আছে কে জানে। মনতা গহনাগুলো হাতে নিয়ে দেখলো আর উচ্ছ্বসিত হয়ে বলল। ভাবিকে খুব সুন্দর লাগবে বড় মা, গহনাগুলো খুব সুন্দর হয়েছে। কথায় কথায় রেহনুমার বোন রুলি বলে উঠল।
আপা কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? রাহনুমা অনুর ঝুমকা জোড়া মনতার কানে ধরে আনমনে বলল, কি কথা বল। কোয়েলকে তোমার কেমন লাগে? কোয়েলের নাম শুনলে রাহনুমা তপ্ত শ্বাস ফেলেই কোয়েলের পানে তাকালো। 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার অতীব ফর্সা সুন্দরী রমণীর পানে তাকিয়ে ঠোঁট প্রশস্ত করে রাহনুমা বললেন, ওকে ভালো লাগবে না এমন মানুষ পৃথিবীতে আছে? আমার ভাগ্নি তো কোটিতে একটা। কথাটি শুনে খুশিতে গদগদ হয়ে চেয়ার ছেড়ে রাহনুমার একদম পাশ ঘেঁষে বসে গেল কোয়েল। মনতা অবাক হয়ে মেয়েটাকে দেখল। হাসলে কি সুন্দর, টুল পরে 2 গালে। মনতা ফিসফিস করে কোয়েলকে বলল, তুমি খুব সুন্দর কোয়েল আপু, সিনেমার নায়িকাদের মতো। কোয়েল নিজেও মনতার গাল টেপে বলল, তুমি কম কিসে ফেলটু রানী? কোয়েলের কথায় মনতার মুখের হাসি উবে গেল। অপমান বোধ হলো। না পারলো স্বস্থানে বসতে, না পারলো উঠতে। এমন সময় রুলি বলে উঠল, যদি রনর জন্য কোয়েলকে সাধি তবে মানা করবে আপা? রাহনুমা জবাব না দিয়ে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন। সেই সাথে মনতা কেমন রাঙায় তোলা মাছের মতো ছটফট করে উঠল। রুলির চারপাশে কিছু না অবলোকন করে পুনরায় বলে উঠল, কোয়েল কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, বেশ মেধাবী, তা তো তুমি জানোই। চাইলে বিদেশে ভালো ক্যারিয়ার গড়তে পারবে। একজন আর্মি মেজরের বউ হবার সকল যোগ্যতা ওর আছে। চেনা জানা নিজেদের মধ্যে বিয়েটা হলে কেমন হয় আপা? রাহনুমা তাৎক্ষণিক কোনো জবাব দিতে পারলেন না। এমন সময় এগিয়ে এলেন আদনান মির্জা। পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন বোধ হয়। কথাগুলো শুনে তিনি থেমে দাঁড়িয়ে হাসি মুখে বলে উঠলেন, বৌমা হিসাবে কোয়েলকে পেলে আমি 2 পায়ে রাজি হয়ে যাব শালি সাহেবা। আরও আগে তোমার মনের কথা খানা জানালে 2 ছেলের বিয়ে একসাথেই দিয়ে দিতাম। বড্ড দেরি হয়ে গেল। এখন রন আবার যখন ছুটিতে আসবে তখনই শুভ কাজ সারতে হবে। মনতা সকলের হাসি খুশি আনন্দ ভরা কথাগুলো কেন জানি নিতে পারল না। তার চিৎকার করে প্রতিবাদ করতে ইচ্ছে হলো, বলতে ইচ্ছে করলো, রন ভাই আমায় পছন্দ করে, তোমরা এসব বলো না, আমার কষ্ট হচ্ছে। কিন্তু বলতে পারল না মনতা। তার কণ্ঠনালী মিশিয়ে উঠল, ঠোঁট আর থুতনি কেঁপে উঠল। সেই সাথে টলমলে হলো বড় বড় কাজল কালো 2 চোখ। রাহনুমা হঠাৎ বলে উঠলেন, রনকে একবার জিজ্ঞেস করা প্রয়োজন এই বিষয়ে। রনর বাবা, আমি এখনই কোনো ধরনের পাকা কথা দিতে পারবো না, তবে কোয়েলকে আমার বেশ পছন্দ। এমন মেয়ে যে কেউ লুফে নেবে। তাছাড়া আমার পছন্দ অগ্রাহ্য করার মতো ছেলে রণ নয়। বড় বোনের কথায় রুলি ঠোঁটের কোণে হাসির রেখা ধরে রেখেই বলতে লাগলো, তুমি এবার কথা বলে রেখো আপা, ছেলে আবার পচা শামুকে পা কেটে বসে থাকবে। তখন গিলতেও পারবে না, উগলাতেও পারবে না। আর্মি ক্যাপ্টেন সোলজার মেয়েগুলো বড় অফিসারদের ফাঁসাতে আঠার মতো চিপকে থাকে। যদিও রণ বিচক্ষণ, কিন্তু বলা তো যায় না। বলতে বলতে মনতার পানে তাকিয়ে বলে উঠল, শায়লা আপা বলল মৌনতার জন্য নাকি পাত্র খোঁজ করা হচ্ছে। আমার ভাসুরের ছেলে দুবাই থাকে, বিশাল বড় পারফিউমের বিজনেস ওদের। ছেলে দেখতে শুনতে লাখে একটা। মৌনতা যথেষ্ট মিষ্টি একটা মেয়ে। তোমরা চাইলে আমি আমার ভাসুরের সাথে কথা বলতে পারি। রুলি আর রাহনুমার কথায় মনতার কেমন দম বন্ধ লাগলো। সে উঠে দাঁড়াতে চাইলো, কিন্তু পায়ে কে যেন বেরি পরে রেখেছে। মনতা প্যারালাইজড মানুষের ন্যায় শক্তিহীন বসে রইল। এমন সময় ক্লান্ত ভঙ্গিতে ঘরে ঢুকলো রণ। রণকে দেখে রাহনুমাকে ছেড়ে উঠে দাঁড়ালো কোয়েল। তারপর দৌড়ে গিয়ে রণের হাত চেপে ধরে বলে উঠল, ভাইয়া। কোয়েলকে দেখে বেশ খুশি হলো রণ। ছোট খালামনের মেয়েটা ছোটবেলা থেকেই বড্ড আদুরে তার। বোনের মতো স্নেহ করে রণ তাকে। তাই মেয়েটার হাত চেপে ধরা বিশেষ কিছু মনে করলো না রণ। রণ আলগোছে মনতার নত বদনটা দেখে কপাল কুঁচকে বলে উঠল, 1 গ্লাস শরবত বানিয়ে দিয়ে যা মৌন, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল, তাড়াতাড়ি কর। মনতা কোনো মতে উঠে দাঁড়িয়ে রান্নাঘরে চলে গেল। শায়লা খুব ব্যস্ত। মনতার পানে তাকানোর ফুরসত নেই তার। মৌনা যখন লেবু কেটে গ্লাস গোছালো, এমন সময় কোয়েল উচ্ছ্বসিত গলায় বলল, আমাকে দাও, আমি নিয়ে যাব। বলেই তাড়াহুড়ো করে শরবতে চিনি মিশিয়ে গ্লাস নিয়ে চলে গেল কোয়েল। মনতা লেবুর খোসা হাতের মুঠোয় পুরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল।
নিঃশব্দে তার গাল গড়িয়ে ঝরে পড়ল এক ফোঁটা জল। এমন সময় শায়লা বলে উঠল, কি রে, কাঁদছিস কেন মা? কিছু না মা, চোখে লেবুর ঝাঁজ গিয়েছে। শায়লা বিশ্বাস করলো না কথাটা, কিন্তু আর ঘাটালো না। চুপচাপ চামেলিকে নিয়ে রান্নার কাজে মন দিল। মনতা নিঃশব্দে রান্নাঘর ত্যাগ করে তার বাবার রুমে গেল। বিয়েতে কে কে রান্না হবে তা নিয়ে সাদনান মির্জা বাবুর্চির সঙ্গেই ফোনে কথা বলছেন। মনতাকে দেখে তাড়াতাড়ি কথা শেষ করে লাইন কেটে আদুরে গলায় বললেন, কিরে মা, কিছু বলবি? কি তোমায় একবার জড়িয়ে ধরি আব্বু। বলেই বাবার কাঁধে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল মনো। মেয়ের আকস্মিক কান্নায় ব্যস্ত হলেন সাদনান মির্জা। মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে তিনি ব্যস্ত গলায় বললেন, হয়েছে মা? কেউ হাসি তামাশা করেছে? আমি একদিন তোমার মুখ উজ্জ্বল করব আব্বু, তুমি দেখো, এবার ঠিক পাশ করব আমি। সাদনান মির্জা ধরে নিলেন অতিথির মধ্যে কেউ তার মেয়েকে ফেল বিষয়ক কিছু বলে অপমান করেছে। তাই সাদনান মির্জা মনে মনে মেয়ের জন্য কষ্ট পেলেন। অতঃপর বললেন, ফেল পাশে কি আসে যায় মা? আমার মেয়ের মতো সহজ সরল আর সুন্দর মনের কটা মানুষ এই পৃথিবীতে আছে। যার মন সুন্দর সেই প্রকৃত মানুষ। ভালো রেজাল্ট করলে কি ভালো মানুষ হওয়া যায়? বাবার কাঁধে নাকের জল মুছে মনও উঠে দাঁড়ালো। এরপর বলল, আমি তোমাকে খুব ভালোবাসি আব্বু। মেয়ের হাত টেনে হাতে চুমু খেয়ে সাদনান মির্জা 1000 টাকার একটা নোট গজে দিয়ে বলে উঠলেন, যা বাড়ির ছোট ছোট বাচ্চাদের নিয়ে আনন্দ কর, কেউ বাধা দিবে না আজ। কিন্তু মনতার মনে কোনো আনন্দ ধরা দিল না টাকাগুলো পেয়েও। সে টাকাটা মুঠোয় পরে নিজ কক্ষে সে ব্যালকনিতে দাঁড়ালো। রনক কোয়েলের সাথে হেসে হেসে কথা বলছে। এই দৃশ্য মনতার বুকে অসহনীয় ব্যথা হলো। সে সরে আসতে চাইল, তার আগে রন ব্যালকনিতে এসে ডেকে উঠল, আমার ঘরে আয় মৌন, কোয়েলের সাথে তোকে আলাপ করিয়ে দেই। মনতা গেল না। সে নিজ কক্ষে ঢুকে ধাম করে দরজা লাগিয়ে বালিশে মুখ গুজে কেঁদে উঠল। মনতার এমন ঔদ্ধত্যে রনার চুয়াল শক্ত হলো। কোয়েল বলে উঠল, মেয়েটা কেমন যেন, কারোর সাথে মিশতে জানে না। বড় চাচুর ছেলের সাথে মা ওর বিয়ের কথা বলছে, কিন্তু আমার মনে হচ্ছে ওই ফ্যামিলিতে অ্যাডজাস্টই করতে পারবে না। কেউ ভূত একটা। রনা শক্ত মুখে বলে উঠল, মৌনতা তোর অনেক ছোট কোয়েল। ছোটদের কেউ এভাবে কথা বলে না, স্নেহ করতে হয়। আর তোর কাজিনের সাথে আমরা ওকে বিয়েই দেব না, কারণ তোর ভাইয়েরই অ্যাডজাস্ট করার অ্যাবিলিটি নেই মৌনতার সাথে। ঢং। সারাটা দুপুর ঘরে চুপচাপ পড়ে রইল মনতা। বাইরে বেরোলো না, তার খোঁজও কেউ করলো না। মেহমানে ভর্তি সারা বাড়ি, তাদের আপ্যায়ন রান্না বান্না করে খুল পাওয়া যাচ্ছে না। তন্মধ্যে সবাই উত্তেজিত গায়ে হলুদের আনন্দে। বিকালের পরে পরে সবাই তৈরি হতে বসে গেল অন্যদের বাড়ি যাবার জন্য, কিন্তু মনতা ঘর থেকে বের হলো না। শায়লা দরজায় জোরে জোরে কড়া নেড়ে ডাকলো মনতাকে। মায়ের ডাকে চোখ মুখ মুছে মনতা দরজা খুলল। মেয়ের চোখ মুখের অবস্থা দেখে শায়লা চেপে ধরলেন শক্ত করে। কি হয়েছে মৌন? খুলে বল, আমি সব ঠিক করে দেব। মাকে বলবি না? মায়ের ভরসায় মাকে জড়িয়ে শব্দ করে কেঁদে উঠল মনতা। এরপর ভাঙ্গা অস্ফুট গলায় বলল, রুলি আন্টি রণ ভাইয়ের সাথে ওনার মেয়ের বিয়ের কথা বলছে। বড় মা, বড় বাবা সবাই কোয়েলকে পছন্দ করে, কিন্তু মা আমিও রণ ভাইকে পছন্দ করি। দুপুরে কথাগুলো শোনার পর থেকে আমার খুব কষ্ট হচ্ছে, আমি মানতে পারছি না। শায়লা বিস্ফোরিত নজরে মেয়ের পানে তাকিয়ে মনতার মুখ চেপে ধরলেন। এরপর শক্ত গলায় বলে উঠলেন, খবরদার মৌন, এই কথা যেন বড় আপা বা বড় মির্জা কারো কানে না যায়। তাহলে ভাববে আমি তোকে লেলিয়ে দিয়েছি। ওদের ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল, তোকে ওরা গ্রহণ করবে না, পরে সম্পর্কে ফাটল ধরবে। এই কথা ভুলেও আর মুখ দিয়ে বের করবি না। তোর বাবা জানলে তোকে মেরে কেটে নদীতে ভাসিয়ে দেবে। সাবধান, আর যেন দোকান না হয় এই কথা। এমনিতেই সমাজে তোকে নিয়ে নানান হাসি ঠাট্টা। মনতা পলক ঝাপটে মাথা ঝাঁকাতেই মেয়ের মুখ ছেড়ে দিয়ে শায়লা বলে উঠলেন, আজ থেকে রনর আশেপাশে যাবি না, গেলে আমি ভুলে যাব তুই আমার সন্তান। মনতার জন্য গায়ে হলুদের একটা বাসন্তী লেহেঙ্গা এনেছে রণ। সেটা হাতে নিয়ে বেশ কয়েকবার পরখ করে ব্যালকনির দরজায় উকে দিয়েছে। দরজা বন্ধ, বাইরেও বেরোয়নি সে। আর সহ্য করতে না পেরে মনতার ঘরের সামনে এসে দাঁড়ালো রণ। এমন সময় মনতার ঘর থেকে বেরিয়ে এলো শায়লা। কোনো দ্বিধা না রেখে রণ শুধালো, মৌনতা সারাদিন ধরে ঘরে কি করছে?
ছোট মা। চতুর শায়লা কোনো প্রকার ইতস্তত না করে জবাব দিল, শরীরটা আবার খারাপ করেছে, মাথা ব্যথায় বিছানায় পড়ে রয়েছে। রনব ব্যাকুল হয়ে বলল, ওষুধ দাওনি? একটু পর আমরা সবাই ভাইয়ার শ্বশুর বাড়ি যাব। শায়লা ধাতস্থ করে বলল, দিয়েছি, কমছে না। তোরা যা বাবা, মৌন বাড়িতেই থাকুক, তোরা আনন্দ কর। রনব শায়লাকে উপেক্ষা করে ঘরে ঢুকে বলে উঠল, সকালেও তোকে ভালো দেখেছি, হঠাৎ মাথা ব্যথাটা কিসের মৌন? মনুতা জবাব না দিয়ে পাশ ফিরে শুয়ে বলে উঠল, কথা বলতে ভালো লাগছে না রন ভাই। সব সময় তোমার হম্বি মূলক কথার জবাব দেওয়ার জন্য আমি বসে থাকি না। তোর সাহস খুব বেড়েছে তাই না? তাতে তোমার কি আসে যায়? আমার সাথে এভাবে কথা বলার সাহস কে দিয়েছে তোকে? তোমাকে দেখে ভয় পেতে হবে কোন দুঃখে, কোন হরিদাস পাল তুমি? আর আমি অসুস্থ জেনেও কেন বিরক্ত করছো আমায়? আমাকে বিরক্ত না করলে কি তোমার দিন শুভ হয় না? আমি বিরক্ত করছি তোকে? কাতর গলায় শুধালো রণ। মনুতা ফট করে জবাব দিল, নয়তো কি? রণ চোখে আগুন জ্বালিয়ে শায়লার সামনে দাঁড়িয়ে বলে উঠল, তোমার মেয়ে আজ থেকে আমার সামনে পড়লে গলা টিপে মেরে ফেলবো ছোট মা। মেয়েকে সামলে রেখো। বলে হানহান করে বেড়ে গেল রণ। চোখে জমা জল মুছে শায়লা নিজের স্বামীর ঘরে গিয়ে কম্পিত গলায় বলে উঠলেন, একটা পাগলের সাথে হলেও মৌনতার বিয়ের ব্যবস্থা করো মাহিরের আব্বা, নয়তো মুখে চুনকালি পড়বে। বড় আপার সামনে মুখ দেখাতে পারবো না আমি। আমার মেয়ে পচা শামুক, রন জেনে বুঝে সেই শামুকে পা কাটতে চাইছে। আবেগ দিয়ে জীবন চলবে না। আমার সহজ সরল মেয়েটার মুখে কপটতার তকমা লাগতে দিব কি করে আমি? রানা যখন নিজের ঘরে এলো তখন বিছানায় রাখা মনুতার জন্য কেনা লেহেঙ্গাটা দেখতে পেল না। রাগে ক্রোধে এমনিতেই মগজ ছেড়ে যাচ্ছে। তন্মধ্যে লেহেঙ্গা হঠাৎ কোথাও উধাও হলো। সেই ক্ষোভের শক্ত চোয়ালে দেয়ালে এক ঘষে বসালো রণ। কংক্রিটের দেয়াল ঝুরঝুরে ফাটল ধরে চটচটে সিমেন্ট উঠল অল্প সেই ঘষিতে, কিন্তু হাতের উপরে ফেটে রক্ত করালো। সেসব তোয়াক্কা না করে রণা বাইরে বেরিয়ে এলো। উদ্দেশ্য রাহনুমার কক্ষ। কার এত বড় বুকের পাটা হয়েছে রণর ঘরে ঢুকে ব্যক্তিগত জিনিস ছোবার, সেটা একবার নিজ চোখে দেখতে চায় সে। রণ রাহনুমার কক্ষে সে রাহনুমাকে পেল না। ইতিমধ্যে তার চোখে রক্ত জমে গিয়েছে। মনে হচ্ছে এখনই চোখের কুল ভাসিয়ে সে রক্তধারা কপুল ডিঙ্গিয়ে ঝরে পড়বে। রণ যখন ড্রয়িং রুমে এলো তখন রাহনুমার দেখা মিলল। সৌম্যের সাথে কথা বলছেন তিনি। রণ সব কিছু উপেক্ষা করে গম্ভীর মোটা গলায় বলল, আমার ঘরে কে গেছিল মা? শুধু তাই নয়, আমার ব্যক্তিগত জিনিস ধরেছে কোন কলিজাওয়ালা? রাহনুমা ছেলের কথায় ছেলের মুখপানে তাকালো। এমন ভয়ানক রূপ ছেলের আর কোনোদিন দেখেননি তিনি। কতটা ভয়ানক লাগছে রণকে। রাহনুমা কিঞ্চিত কাঁপলেন, এরপর বিস্মিত হয়ে বললেন, আমি তো জানি না বাবা, তাছাড়া তোমার ঘরে তো কেউই যায় না। কি হারিয়েছে আমাকে বলো, আমি খুঁজে এনে দিচ্ছি। বলেই রণর হাতের পানে নজর দিলেন তিনি। সাদা টাইলসে হাত থেকে টুপটুপ করে রক্ত ঝরছে। আটকে উঠলেন রাহনুমা। তিনি চিৎকার করে বললেন, সে কি, হাত কাটলো কি করে? ধীরে ধীরে লোক সমাগম হলো ড্রয়িং রুমে। রণর আকস্মিক রাগের কারণ কারোর বোধগম্য হলো না। মাহির মন দৌড়ে এসে শোধালো, কি হারিয়েছে রন ভাই, আমাদের বলো, আমরা খুঁজে দেখছি। এমন সময় সিঁড়ি ধরে হাতের সোনালি চুরির গোছা ঝাঁকাতে ঝাঁকাতে নেমে এলো কোয়েল। পরনে সে বাসন্তী রঙা বিশাল ঘেরের লেহেঙ্গা, সঙ্গে ম্যাচিং গহনা আর চুড়ি। মেয়েটির ফর্সা লতানো শরীরে আগুনের ন্যায় জ্বলছে লেহেঙ্গা আর গহনা। এই মুহূর্তে এহেন মুহূর্ত তুল্য মানবীকে দেখে যে কারোর হুঁশ উঠবে, কিন্তু রণর সর্বাঙ্গে আগুন ধরল। সে দাঁতে দাঁত পিষে কোয়েলের সামনে গিয়ে দাঁড়ালো। রণকে দেখে কোয়েলের গোলাপি ঠোঁটের মিষ্টি হাসি প্রসারিত হলো। ওনা ঠিক করার বাহানা ধরে মিষ্টি নমনীয় গলায় বলল, তোমার ঘরে পেলাম, খুব সুন্দর। নিশ্চয়ই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেখেছিলে, তাই না? অধিক ক্রোধে থরথর করে কাঁপছে রণ। রাহনুমা এসে ছেলের বাহু চেপে ধরে দাঁড়িয়ে রইলেন। সকলে এই ঘটনা বোঝার জন্য রণর মুখপানে তাকিয়ে রইল। রণ নিজেকে সামলানোর চেষ্টা করে ব্যর্থ হলো। অতঃপর ধমকে উঠল, এক্ষুনি গা থেকে খোল এই লেহেঙ্গা আর গহনা। এসব তোর জন্য নয় কোয়েল, এগুলো বিশেষ কারোর জন্য।
নিশ্চয়ই তুই সেই বিশেষ কেউ নস। লজ্জায় থতমত খেল কোয়েল। চারপাশে তাকিয়ে সকলের উৎসুক মুখ দেখে লজ্জায় মাথা হেঁট হলো তার। তবু মুখে হাসির রেশ ফুটে বলে উঠল, নিশ্চয়ই প্র্যাঙ্ক করছো তাই না? আমাকে দেখে তোর মনে হচ্ছে এই মুহূর্তে আমি মজা করার মুডে রয়েছি? সৌম্য এসে রনকে সরিয়ে নিতে চাইল, কমাতে চাইল উত্তপ্ততা, কিন্তু রন ঝাঁকে দিয়ে সৌম্যকে সরিয়ে টেনে ধরল কোয়েলের হাত। তারপর নির্দয়ের মতো খুলে নিল চুড়ি আর গহনা। টিকলি খুলতে গিয়ে তুলে নিল কোয়েলের চুলের গাছেও। ব্যথায় আর্তনাদ করে উঠল কোয়েল, কিন্তু লজ্জায় মুখ দিয়ে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারল না। রুলি সকলের হাওকাওয়ে বাইরে থেকে দৌড়ে এসে দেখতে পেল রনর কাছে ধরাশয়ী হয়ে আছে কোয়েল। ঘটনা বোঝার জন্য আরেকটু কাছে এসে শুনতে পেল রনর ভারী তেজে গলা, ঘরে একটা জিনিস পেলি অমনি নিজের গায়ে ঢুকিয়ে নিলি, জানার প্রয়োজন পর্যন্ত মনে করলি না জিনিসটা কার। তোর সাথে আমার এমন কোনো আলাপ হয়েছে যে তোর জন্য সারপ্রাইজ তুলে রাখবো আমি? কালে ভদ্রেও তো কথা হয় না তোর সঙ্গে আমার, তবে এত কনফিডেন্স কোথা থেকে? কোয়েল কোনো উত্তর করবার আগে রাহনুমা বলে উঠল, সামান্য একটা লেহেঙ্গাই তো বাবা, কেন নিজের খালাতো বোনের সাথে একটা পোশাক নিয়ে এত ঝামেলা করছিস? সবাই কি ভাবছে? তোর খালামণি বা কি ভাববে? তোমার কাছে এটা সামান্য একটা লেহেঙ্গা মাত্র মা, কিন্তু এটা আমার কাছে অনেক কিছু। বলেই উপরের করিডোরে তাকালো রন। করিডোরের রেলিং ধরে শুকনো বিস্মিত মুখে দাঁড়িয়ে আছে মনো। মুহূর্তে চোখাচোখি হলো দুজনের। রন তাৎক্ষণিক চোখ নামিয়ে বলে উঠল, লেহেঙ্গা খোল কোয়েল, নয়তো আমি ভুলে যাব তুই কে। কোয়েল লজ্জায় কেঁদে ফেলল। তার হাসি খুশি মুখ আধারে ছেয়ে গেল। রুলি রনের সামনে দাঁড়িয়ে বলে উঠল, না জেনে একটা ভুল করেই সে না হয়, তার জন্য মেয়েটাকে এভাবে অপমান করলি বাবা? না জেনে ভুল করেছে মানে কি বোঝাতে চাইছো খালামণি? আমার ঘরে কারোর প্রবেশ নিষিদ্ধ, তা কি তোমরা জানতে না? যেখানে ঢোকাই কঠিন নিষেধাজ্ঞা, সেখান থেকে জিনিস নেয়া বড় অপরাধ নয়? রুলি মাথা নত করে ফেলল। সকলে জানতো রণ আলাদা সেই ছোটবেলা থেকে। তার ব্যক্তিগত জিনিসের হস্তক্ষেপ বা তার কথা কেটে নিয়ে কথা বলা কোনো কালেই পছন্দ নয় তার। কুয়েল সব জানার পরও রণকে জিজ্ঞেস না করে ভুল করেছে, ধরতে গেলে অনধিকার চর্চা। ভবিষ্যৎ মেয়ের জামাই হিসেবে নিজেকে নিভিয়ে রাখলেন রুলি। ভেতর থেকেও তিনি নরম মনের মানুষ। ঝুট ঝামেলা আর বাড়তি কথা এড়িয়ে চলতে পছন্দ করেন তিনি। তাই কোয়েলকেই ধমকে বলে উঠলেন, লেহেঙ্গাটা খোল কোয়েল, রণ হয়তো কাউকে গিফট করার জন্য এনেছে, তোর ভুল হয়েছে। রণকে সরি বলে লেহেঙ্গাটা দিয়ে দে। এহেন ঘটনায় বোনের সামনে লজ্জায় মাথা কাটা গেল রাহনুমার। তিনি বোনের হাত ধরে বললেন, রাগ করিস না রুলি, রণ একটু রাগী তুই জানিস। রুলি হেসে উড়ে বলে উঠল, ধুর আপা, রাগ করার কি আছে? কোয়েল ভুল করেছে। রণর অনুমতি ছাড়া ওই ঘরে যাওয়া ওর অন্যায়। মেয়ের হয়ে আমি ক্ষমা চাইছি। রণ বাবা, তুই শান্ত হ। সবাই হাসি মুখে অনুদের বাড়িতে চলে যা। আনন্দঘন মুহূর্ত খারাপ করিস না, যা। ধীরে ধীরে সকলেই চলে গেল। এত কিছুর মধ্যেও শায়লা এলেন না রান্নাঘর থেকে। মনতা করিডোর থেকে সরে নিজ ঘরে দরজা ভেড়ে দিল। কোয়েল চোখের জল মুছে গেস্ট রুমে গিয়ে লেহেঙ্গা খুলে রানোর হাতে দিয়ে বলে উঠল, না বলে তোমার ঘর থেকে জিনিসগুলো নেওয়া ঠিক হয়নি আমার। আমি সত্যিই লজ্জিত এর জন্য। রণ কোনো জবাব না দিয়ে হাত থেকে ছিনে নিল সে লেহেঙ্গা। এরপর হন হন করে সিঁড়ি বেয়ে উঠে নিজের ঘরের দরজা লাগিয়ে দিল। ব্যালকনিতে দাঁড়িয়ে এক মনে আকাশ দেখতে ব্যস্ত মনতা। আজ সারাটা দিন থেকে থেকে তার কান্না পাচ্ছে। আকাশ দেখলে মন ভালো হয়, বেদনা কম অনুভূত হয়। মনতার ভাবনার মাঝেই রণ ডেকে উঠল, তুই অনুদের বাড়িতে যাবি না মৌন? ভালোই ভালোই বলছি। যদি না যাস তবে রাতের বেলা সবাই ঘুমিয়ে গেলে তোকে মেরে ফ্যানের হুকে ঝুলিয়ে রাখবো আমি। চিৎকারটুকু করতে পারবি না, বুঝেছিস? মনতা মাথা দুলালো। রণ মুখের কাঠিন্য ভাব সরিয়ে আদরে গলায় বলল, আমার ঘরে আয়। মনতা আলগোছে ব্যালকনি থেকে চলে গেল। এরপর দরজা খুলে রণের ঘরে গেল। মনতা যেতেই মনতাকে বিছানায় বসালো রণ। এরপর পরম যত্নে মনতার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সোনালি চুড়িগুলো মনতার হাতে পরিয়ে বলে উঠল, তোর জিনিস আমি কাউকে ভাগ বসাতে দেব না মৌন। যেটা তোর সেটা শুধুই তোর।
আর কারো না, তৈরি হয়ে আয়, আমি অপেক্ষা করব তোর জন্য। বলেই মৌনতার এলোমেলো হাওয়া চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে রণ শুধালো, মাথা ব্যথার মিথ্যে ভং কেন ধরেছিলি? উত্তর না দিয়ে উঠে দাঁড়ালো মৌন। এরপর লেহেঙ্গা বুকে জড়িয়ে কক্ষ ত্যাগের জন্য পা বাড়ালো। এমন সময় রণ বলল, আজ না হয় কাল তোর মন খারাপের কারণ ঠিক খুঁজে বার করব আমি। যদি দেখি আমার আশেপাশের কেউ তোর মুখ অন্ধকারের কারণ, তবে তার সাথে আমার বোঝাপড়া হবে চূড়ান্ত। মৌনতা আর দাঁড়ালো না, চলে এলো নিজ ঘরে। এরপর দুটো দুটো বাক্যে সেই লেহেঙ্গা গায়ে জড়িয়ে মনের মাধুরী মিশিয়ে সাজলো। শায়লা কিছু বলতে এলো মৌনতাকে, কিন্তু মাহির, মইন আর সিমির জন্য পারল না। তাড়াহুড়ো দেখিয়ে বগল দাবা করে ধরে নিয়ে গেল তারা মৌনতাকে। ধীরে ধীরে হলুদের পোশাকে সেজে সবাই বাড়ি এলো। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।